হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য সাবজেক্টিভ দিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা পলিটির একটি টপিক আলোচনা করব, যেটি হলো তফসিল বা তালিকা, বা যেটিকে আমরা শিডিউল বলে থাকি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যে কোনো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। চলো শুরু করা যাক। ভারতের সংবিধানে বর্তমানে মোট 12টি এই তফসিল বা শিডিউল রয়েছে। মোট 12টি। কতটি তফসিল বা শিডিউল রয়েছে? 12টি। কিন্তু সংবিধান যখন কার্যকর হয়েছিল, অর্থাৎ সংবিধান কবে কার্যকর হয়েছিল? 26 জানুয়ারি 1950, 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের সংবিধানে মোট তফসিল ছিল 8টি। কতটি ছিল? 8টি। এই দুটো তথ্যই তোমরা মনে রাখবে। এই 12টি তফসিল নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা মনে রাখার একটা সহজ ট্রিক আমি তোমাদের এখানে দিয়েছি, তার মাধ্যমে আলোচনা করব। এটা হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। এই কথাগুলো মনে রাখলে সহজেই এই 12টি তফসিল বা 12টি শিডিউল মনে রাখা যাবে। প্রথমে কি রয়েছে টিয়ার্স অফ ওল্ড পিএম এ? টি। টি ফর ফার্স্ট যেটি শিডিউল, সেটা হচ্ছে টেরিটরি, অর্থাৎ ভারতের যে ভূখণ্ড, সেটি নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম তফসিলে। তাহলে প্রথম তফসিলের বিষয়বস্তু কি হলো? টি ফর টেরিটরি, অর্থাৎ ভারতের ভূখণ্ড, যেখানে বলা হয়েছে ভারতে 28টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ও একটি জাতীয় রাজধানী অঞ্চল রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে। টিয়ার্স অফ ওল্ড পিএম থেকে টি আলোচনা করা হলো। এবার আমরা ই আলোচনা করব, দ্বিতীয় তফসিল বা দ্বিতীয় শিডিউল। ই ফর এমোলিউমেন্ট, আর এই কথাটার মানে হলো বেতন বা ভাতা। তাহলে আমরা সংবিধানের দ্বিতীয় শিডিউলে বেতন বা ভাতা নিয়ে আলোচনা করব। কাদের? রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে বিচারপতি, ক্যাট অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, লোকসভার স্পিকার ও সহকারী স্পিকার, এনাদের বেতন ও ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের দ্বিতীয় তফসিলে। নেক্সট 3 নম্বর তফসিল বা 3 নম্বর শিডিউলে কি রয়েছে? এ ফর অ্যাফার্মেশন। এ ফর অ্যাফার্মেশন অ্যান্ড তার সাথে ওথ। ওথ আর অ্যাফার্মেশন এই কথার অর্থ হলো শপথ গ্রহণ। তাহলে 3 নম্বর তফসিলে আমরা শপথ গ্রহণ নিয়ে দেখতে পাবো। শপথ গ্রহণ নিয়ে আলোচনা করা হয়েছে কাদের? রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিভিন্ন যে সাংবিধানিক প্রধান রয়েছে এই রাষ্ট্রপতি এবং রাজ্যপালের মতো, তাদের শপথ গ্রহণ নিয়ে আলোচনা করা হয়েছে 3 নম্বর তফসিলে। থার্ড শিডিউলে প্রত্যেকটা তফসিলের বিষয়বস্তু আমাদের জানতে হবে, তো আমরা এই ট্রিকের মাধ্যমে সহজেই মনে রাখতে পারবো। তাহলে টি ফর টেরিটরি হয়েছিল, ই ফর এমোলিউমেন্টস হলো, এ ফর হলো অ্যাফার্মেশনস অ্যান্ড ওথ। নেক্সট কি রয়েছে? আর। আর ফর কি? রাজ্যসভা। তো এই চতুর্থ শিডিউলে কি আলোচনা করা হয়েছে? রাজ্যসভার আসন বিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের চতুর্থ তফসিলে বা ফোর্থ শিডিউলে। নেক্সট কি রয়েছে? এস। তো এই এস ফর কি? এস ফর শিডিউলড এরিয়াস। এই শিডিউলড এরিয়াস মানে তফসিলি যে জাতি এবং উপজাতি, তাদের এলাকা ভিত্তিক ব্যাপার। তো এই পঞ্চম তফসিলে আলোচনা করা হয়েছে তফসিলি জাতি ও উপজাতিদের প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন ও তার সঙ্গে নিয়ন্ত্রণ। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোল এই তফসিলি জাতি এবং উপজাতিদের, সেটা আলোচনা করা হয়েছে পঞ্চম তফসিলে। নেক্সট ও রয়েছে। তো এই ও দিয়ে আমরা কি মনে রাখতে পারি? আদার শিডিউলড এরিয়াস। এখানে সমস্ত শিডিউলড এরিয়াস এর কথা বলা হলো পঞ্চম তফসিলে। আদার শিডিউলড এরিয়াস মানে আবার কি? অন্যান্য শিডিউলড এরিয়াস এর কথা বলছে। তো অন্যান্য বলতে এখানে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই 4টে রাজ্যের শিডিউলড এরিয়ার শাসনতান্ত্রিক সুবিধার কথা আলোচনা করা হয়েছে ষষ্ঠ তফসিলে এসে, 6 নম্বর শিডিউলে এসে। এই আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার শাসনতান্ত্রিক সুবিধা, এই 4টে রাজ্যের নাম আমাদের মনে রাখা তাহলে খুব ইম্পর্টেন্ট। এই 4টে রাজ্যের নাম আমরা আবার এভাবে মনে রাখতে পারি, হয় এএমটিএম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অথবা এটিএম স্কোয়ার আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে মনে রাখতে পারো তোমরা। 7 নম্বরে রয়েছে এফ। এই এফ ফর ফেডারেল। তো ফেডারেল দিয়ে আমরা 7 নম্বর তফসিল কিভাবে মনে রাখতে পারি? 7 নম্বর তফসিলে কি আলোচনা করা রয়েছে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিভাগীয় ক্ষমতার বন্টনের যে 3টে তালিকা রয়েছে, লিস্ট রয়েছে, সেটাই 7 নম্বর তফসিলে আলোচনা করা হয়েছে। ফেডারেল লিস্ট হিসেবে তাহলে আমরা মনে রাখতে পারি। প্রথমে রয়েছে
তালিকা, যেখানে 98টি বিষয় রয়েছে বর্তমানে, আগে ছিল 97টি বিষয়। নেক্সট রয়েছে রাজ্য তালিকা, যেখানে বর্তমানে রয়েছে 59টি বিষয়, 59টি, আগে ছিল 66টি বিষয়। এবং 3 নম্বর সেটি হচ্ছে যুগ্ম তালিকা, যেখানে বর্তমানে রয়েছে 52টি বিষয়, আগে ছিল 47টি বিষয়। তো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন বিভাগীয় যে এই ক্ষমতা বন্টনের জন্য 3টে তালিকা তৈরি করা রয়েছে, 3টে লিস্ট, সেই ফেডারেল লিস্ট, যে যুক্তরাজ্যের যে ব্যাপারটা, সেটাই আলোচনা করা হয়েছে সপ্তম তপশিলে। নেক্সট আবার একটা ও আছে, তো এই ও দিয়ে অষ্টম তপশিলে কি বোঝানো হয়েছে? এই ও দিয়ে বোঝানো হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, ভারতের ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। তো বর্তমানে ভারতে 22টি ভাষা আছে, শুরুতে ছিল 14টি ভাষা, তারপর বেশ কিছু ভাষা যুক্ত হয়ে বর্তমানে হয়েছে 22টি ভাষা। তো কোন কোন ভাষা যুক্ত হয়েছে সেটা জানতে হবে। তাহলে ভারতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বর্তমানে কতগুলো? 22টি। এই ইনফরমেশন প্রথমে মনে রাখতে হবে এবং সেটা আলোচনা করা হয়েছে অষ্টম তফসিলে। তো প্রথমে দেখো, 21তম সংবিধান সংশোধনী, যেটা 1967 সালে হয়েছিল, সেখানে এই 14র পরে 15তম ভাষা হিসেবে যুক্ত হয়েছিল সিন্ধি ভাষা। কোন ভাষা? সিন্ধি। 21তম সংশোধনী 1967 সালে সিন্ধি ভাষা যুক্ত হয়েছিল 15তম ভাষা হিসেবে। নেক্সট কি রয়েছে? 71তম সংশোধনী। তারপরে হয়েছিল যখন 71তম সংশোধনী 1992 সালে যেটি হয়েছিল, সেখানে আরো কতগুলি ভাষা যুক্ত হয়েছিল, সেগুলো হচ্ছে কি কি? মণিপুরি, কোঙ্কনি, নেপালি, এই 3টে। এগুলো সহজ করে মনে রাখতে তোমরা পারো নমক বলে। নমক, ন ফর নেপালি, ম ফর মণিপুরি, ক ফর কোঙ্কনি। তাহলে এই 3টে ভাষা যুক্ত হয়েছিল কবে? 71তম সংশোধনী যখন হয়েছিল, সংবিধান সংশোধনী 1992 সালে, তখন। তাহলে 15 আর 3 18 হয়ে গেল। নেক্সট 92তম সংশোধনীতে 2003 সালে আবার 4টি ভাষা যুক্ত হয় এবং 22টি ভাষা হয়। তো সেই 4টি ভাষা কি কি? সাঁওতালি, মৈথিলি, বোরো এবং দৌগ্রি। এই যে 4টি ভাষা, সাঁওতালি, মৈথিলি, বোরো, দৌগ্রি, এটাও আমরা সহজে মনে রাখতে পারি বদমাস হিসেবে। বদমাসে ব ফর বোরো, দ ফর দৌগ্রি, ম ফর মৈথিলি এবং স ফর সাঁওতালি, এভাবে মনে রাখতে পারো। তাহলে এটা হয়ে গেল নামক, এটা হয়ে গেল বদমাস। আমরা ও পর্যন্ত জানলাম। এবার হচ্ছে এল, 9 নম্বরে রয়েছে এল লেটারটা। এই এল দিয়ে কি বোঝানো হয়েছে? ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ জমি বা ভূমি এবং ভূমি রাজস্ব সংক্রান্ত যে বিষয়। তো প্রথম সংশোধনী যেটা সংবিধানের 1951 সালে হয়েছিল, সেখানে এই ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ ভূমি এবং ভূমি রাজস্ব সংক্রান্ত বিষয়টি সংযোজন করা হয়েছিল ভারতীয় সংবিধানে। সেটি আবার 9th তপশিলে, 9th শিডিউলে আমাদের রয়েছে। নেক্সট কি রয়েছে? ডি। এই ডি ফর হচ্ছে, আমরা মনে রাখতে পারি 10th শিডিউলটি অ্যান্টি ডেফিকশন ল, যেটির বাংলা হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন। খুবই ইম্পর্টেন্ট একটা শিডিউল। এই অ্যান্টি ডেফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন, এটা রয়েছে 10ম তফসিলে, সংবিধানের 10th শিডিউলে। এটি 52তম সংবিধান সংশোধনী 1985 সালে যুক্ত হয়েছিল ভারতীয় সংবিধানের 10ম তফসিলে। নেক্সট কি রয়েছে? এবার পিএম নিয়ে আলোচনা করি। পি প্রথমে, এই 11 নম্বর যে তফসিল পি, এই পি ফর হচ্ছে পঞ্চায়েত সিস্টেম। তাহলে 73তম সংবিধান সংশোধনী 1992 সালে ভারতীয় সংবিধানে এই পঞ্চায়েত সিস্টেম সংযোজিত হয়েছিল, যুক্ত হয়েছিল, এবং সেটিকেই 11তম তফসিল 11th শিডিউলে রাখা হয়েছে। এবং এই পঞ্চায়েত ব্যবস্থার 29টি বিষয় সম্পর্কে বলা আছে এই 11th তফসিলে। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তাহলে এই টিয়ার্স অফ ওল্ড পিএম এর লাস্ট লেটার হচ্ছে এম, এবং এই এম দ্বারা 12তম তফসিলে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? মিউনিসিপ্যালিটি। এর আগেরটি আমরা পড়লাম পি ফর পঞ্চায়েত, এম ফর এখানে মিউনিসিপ্যালিটি, অর্থাৎ পৌরসভা সংক্রান্ত যে বিষয়, সেটি ভারতীয় সংবিধানে 74তম সংবিধান সংশোধনী 1992 সালে যুক্ত হয়েছিল, সংযোজিত হয়েছিল। এবং এই 12তম তফসিলে পৌরসভা সম্পর্কে 18টি বিষয় আলোচনা করা আছে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় পৌরসভা সংক্রান্ত বিষয় ভারতীয় সংবিধানের কততম তফসিলে রয়েছে, তাহলে সেটির উত্তর হয়ে যাবে 12তম তফসিলে। এবং এই টিয়ার্স অফ ওল্ড পিএম মনে রেখে কোন তফসিলে কি আছে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। তো তোমরা অবশ্যই ভালো করে এই ক্লাসগুলো করবে, এবং এরকম আরো ক্লাস আসতে চলেছে। তো তোমরা আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।